ডক্টর ইউনূস হঠাৎ করে একটা ভোটার বোম মেরেছেন। ভোটার বোমটা মেরেছেন বলতে বোমের শব্দ হবে না, ক্ষতিটা কি হবে সেটা আপনারা টের পাবেন বেশ কিছুদিন পরে। এর আগে দেখা যাক তিনি কি ভোটার বোমটা মারলেন আজকে। আমি একটু খবর থেকে পড়ি। উনি হঠাৎ করে বলেছেন যে ভোটারদের বয়স 17 বছর হওয়া উচিত। আপাত দৃষ্টিতে এটাকে খুব স্বাভাবিক মনে হলো। আজকে আমরা আলোচনা করব কেন ভোটার বয়স 17 হওয়ার দিকে ডক্টর ইউনূস ঝুঁকে গেলেন। এর আগে আসুন আমরা খবরটা একটু পড়ে নিই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ করা উচিত। নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নাই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। ডক্টর ইউনূস নিজেই বলছেন যে কমিশন যেটা বলবে সেটার জন্য অপেক্ষা করবেন, দেশের লোকজনের মতামতের জন্য অপেক্ষা করবেন। কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে তিনি তার আকাঙ্ক্ষা জানিয়ে দিয়েছেন আজকে, যে আজকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে যুক্ত হয়ে তিনি বলেছেন যে ভোটারদের বয়স 17 বছর হওয়া উচিত। কোনো ব্যাখ্যা দেন নাই, কোনো কারণ দেন নাই, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, সামাজিক ব্যাখ্যা কিছুই নেই কেন 17 বছর হতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো লোক কখনো ভোটারদের বয়স 17 বছর হওয়া নিয়ে এতদিন কোনো কথা বলেছেন? আমার জানা নাই। বিএনপি বলেছে, আওয়ামী লীগ বলেছে, বা অন্যান্য কোনো রাজনৈতিক দল বলেছে, অন্যান্য সিভিল সোসাইটির কোনো লোকজন বলেছেন? কেউ কিন্তু কখনো ভোটারের বয়স 18 বছর নিয়ে কোনো প্রশ্ন তোলেন নাই। আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন, বিশ্বের অধিকাংশ দেশে, খুব কয়েকটি ছোট দেশ ছাড়া অধিকাংশ দেশেই কিন্তু ভোটারদের বয়স 18 বছর। এটা একেবারে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যদি যান, আমি বলতে পারি, যেমন ধরেন ইউনাইটেড স্টেটস, আমেরিকায় 18 বছর, ইংল্যান্ডে 18 বছর, কানাডা 18 বছর, অস্ট্রেলিয়া 18 বছর, জার্মানি 18 বছর, ফ্রান্সে 18 বছর, জাপানে 18 বছর, মেক্সিকো, রাশিয়া, ইটালি, চায়না, ব্রাজিল, সব উন্নত দেশ বা উন্নয়নশীল বা দ্রুত উন্নয়নের দিকে যাচ্ছে যে দেশগুলো, সবগুলোতে 18 বছর। বাদ দেন সেই কথা, আসুন আপনি বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে 18 বছর শুধু নয়, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যারা আমরা একই ভৌগোলিক সীমারেখার মধ্যে, একই কালচারের মধ্যে, কাছাকাছি কালচারের মধ্যে আছি, এখানের মধ্যে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া, আমি আগেই বলেছি 18 বছর, সার্ক দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা 18 বছর, পাকিস্তান 18 বছর, নেপাল 18 বছর, ভুটান 18 বছর, মালদ্বীপ 18 বছর, আফগানিস্তানে 18 বছর। তাহলে হঠাৎ করে বাংলাদেশে কেন 17 বছর? রাজনীতিটা কোথায়? এখানে একটা মজার রাজনীতি আছে। এই রাজনীতিটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। ভোটারদের যে সর্বশেষ সেন্সাস যেটা হয়েছে আমাদের দেশে, এইটাতে যদি আপনি দেখেন যে জনসংখ্যার একটা বিশাল সংখ্যক লোক এখন 17 বছরে আছেন। আমরা একটু ডাটাগুলা ঘেটে আমি আপনাকে বলতে চাই। অ্যাকর্ডিং টু 2022 সেন্সাস, 2022 সালের যে জনগণনা হয়েছে, এখানে 10% লোক হচ্ছে 15 to 19 এজ গ্রুপের। 10% লোক টোটাল জনসংখ্যার, এটা হচ্ছে প্রায় 17 মিলিয়ন। 17 মিলিয়ন মানে হচ্ছে গিয়ে 1.7 crore, 1,70,00,000 লোক এই গ্রুপের মধ্যে আছেন। স্পেসিফিকলি 17 বছর বয়সে কারা আছেন সেটা না থাকলেও, আমরা অ্যাকর্ডিং টু 5 ইয়ারে যদি আমরা এটাকে ভাগ করে দেই, তাহলে টোটাল পপুলেশনের 2%কে 17 বছর বয়সে আছেন। ইটস এ বিগ নাম্বার। বিগ নাম্বারটা এই কারণ এই বয়সী লোকজন হচ্ছে মিনিমাম 35 লক্ষ লোক। এই হিসাবে হওয়ার কথা 35 থেকে 40 লক্ষ লোক বাংলাদেশের ভোটার হন নাই, কিন্তু 17 বছর বয়স, 17 থেকে 18 বছর বয়সের মধ্যে হবে। প্রত্যেকটা আসনে 3,500 থেকে 4,000 ভোটারের একটা ব্যবধান তৈরি হবে যদি 17 বছর বয়স থেকে আমরা ভোটিং রাইটসটা অ্যালাউ করি। আপনারা হয়তো বলবেন যে তাহলে সমস্যাটা কি? অন্যরা 18 বছর বয়স, গোটা বিশ্বজুড়ে 18 বছর বয়স হলে কি 17 বছর করা যাবে না? হ্যাঁ, ছোট ছোট দেশে আছে, কিছু কিছু দেশে আছে, ইন্দোনেশিয়া আছে। আমি যদি বলি যে আমার যতটুকু মনে পড়ে এশিয়ার মধ্যে 17 বছর বয়স আছে। কিন্তু বাংলাদেশে 17 বছরে আমাদের আপত্তিটা কোথায়? আপত্তিটার মূল কারণ হচ্ছে গিয়ে 17 বছরের ভোটারের কাছে একক অ্যাক্সেস আছে একটা দলের, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র ছাত্র সংগঠন, তাদের ছাত্র শিবির, যারা ক্লাস 6 থেকে অফিসিয়ালি শুরু করে।
11 থেকে 12 বছর বয়সের একটা ছেলেকে প্রথমে স্কুলের রুটিন দিয়ে, ওদের একটা স্কুল কর্মসূচি আছে, স্কুলে যায় এবং স্কুলের রুটিন দিয়ে এই কর্মসূচিটা শুরু হয়। সমর্থক ফরম ফিল আপ করা শুরু হয় যখন এরা ক্লাস 6-এ থাকে। ক্লাস 8-এ যখন উঠে এদেরকে কর্মী বানানো হয়। এটা হচ্ছে ওদের পরের ধাপ। আপনারা জানেন যে জামাতে ইসলামী তাদের একটা রেজিমেন্টাল সংগঠন, ক্যাডার ভিত্তিক সংগঠন। ক্লাস 8-এ উঠে তারা কর্মী হয়। কর্মীর পরে হচ্ছে খুব সম্ভবত সাথী প্রার্থীর পরে হচ্ছে সাথী। এই হচ্ছে তাদের ধাপগুলো, এবং ডেডিকেটেড শিবির কর্মীরা ক্লাস 10-এ গিয়ে সাথী হয়ে যান। কিন্তু মজার বিষয় হচ্ছে একক কর্মসূচি দীর্ঘদিন ধরে জামাত ইসলামী চালানোর পরেও এই কিশোর তরুণরা যখন কলেজে ওঠেন, তারা তখন বৃহত্তর পরিবেশের সাথে এক্সপোজড হন। কলেজে আপনারা জানেন অনেক স্বাধীন চেতা হন, অনেক বাইরে যাওয়া আসা শুরু হয়, কালচারাল অর্গানাইজেশনগুলোর সাথে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়, তাদের বাইরে আড্ডা মারা, গল্প করা, অন্যান্য স্কুল কলেজ থেকে আসা বন্ধু বান্ধবের সাথে মিংলিং করার একটা সুযোগ তৈরি হয়। এবং ছাত্র শিবিরের ইতিহাস ঘেটে দেখেন, এই যাদেরকে তারা অনেক পেলে পোষে কাকের বাসায় কোকিলের ছা বানিয়ে নিয়ে আসে, সেই কোকিলের ছা কলেজে উঠে উড়ে চলে যায়। অন্যান্য ছাত্র সংগঠনগুলোর রিক্রুট সাধারণত শুরু হয় কলেজে গিয়ে। বিশেষ করে বড় ছাত্র সংগঠন যদি আপনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ছাত্রলীগ বা অন্যান্য যারা প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, এদের স্কুল কর্মসূচি খাতায় কলমে হয়তো ছাত্র ইউনিয়নের আছে বলে আমি জানতাম আগে, অন্যান্যদের আছে কিনা জানি না। অফিসিয়ালি কিন্তু আমি কখনো ছাত্রদল, ছাত্রলীগ এদেরকে স্কুল লেভেলে কর্মসূচি চালাতে দেখি নাই। এই সকল সংগঠন শুরু করে তারা এসে কলেজে, এবং ছাত্র শিবির পেলে পুষে যাদেরকে বড় করে নিয়ে আসে এসএসসি পাশের পরে, তারা এসে বিভিন্ন সংগঠনে ছড়িয়ে যায়। শিবিরেও থাকে কিন্তু অন্যান্য সংগঠনে ছড়িয়ে যায়। কিন্তু এসএসসি পরীক্ষার আগে বা এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত যদি এদেরকে ভোটার করা হয়, আমরা জানি স্কুল লেভেলে আমাদের এখানে এসএসসি দেওয়া হয় 16 এবং 17 বছর বয়সে। অধিকাংশ ছাত্ররা 17 বছর বয়সে কিন্তু এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, বা 16 বছরেও প্রচুর ছাত্র দিয়ে থাকেন। এরা একেবারে ইনট্যাক্ট একটা ইমোশনাল জায়গায় থাকবে। এদের সাথে জামাতে ইসলাম ছাড়া আর কারো কোনো অ্যাক্সেস থাকবে না। এই স্কুল কর্মসূচির মাধ্যমে যে বাচ্চাদেরকে তৈরি করা হবে, এদের ব্রেইন ওয়াশ করে রাখা হবে। এই ভোটার প্রতিটি আসনে উল্লেখযোগ্য সংখ্যক একটা ভোটার একেবারে জামাতে ইসলামের ব্লক ভোট হবে। আগামী নির্বাচনকে রিগ করা হতে পারে, আগামী নির্বাচনে ব্যাপক কারচুপি করে ডক্টর ইউনূস এবং তার সমর্থিত যারা আছে, বিশেষ করে পাকিস্তানি যে চক্রটা এখন সরকার চালাচ্ছে, যারা রাষ্ট্র চালাচ্ছে এবং রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে, এদেরকে ক্ষমতায় আনার একটা নীল নকশা করা হচ্ছে। আমি জানি না, বিএনপির একটা ধারণা হচ্ছে যে তারা জিতবে, তারা আসবে, তারা এখনো টের পাচ্ছে না দুনিয়া কোথায় যাচ্ছে। আওয়ামী লীগের কথা তো বাদই দিচ্ছে, আওয়ামী লীগ এই মুহূর্তে খেলাতেই নাই। অন্যান্য প্রগতিশীল সংগঠনের কথা বলার কিছু নাই। বামপন্থী কিছু লোকজন আছে, ওরা শুধু হুদাই লাফালাফি করে। নির্বাচনী রাজনীতিতে এরা দুধ ভাত। এই চক্রে এই যে নতুন ভোটারদেরকে আনার একটা চিন্তা, এই চিন্তাটা ডক্টর ইউনূস ভেবে চিন্তা করেছেন। হি ইজ এ ভেরি স্মার্ট গাই, খুবই চমৎকার বুদ্ধিমান একটা লোক। বাংলাদেশের যেসব বুদ্ধিমান সন্তান বাংলাদেশ তৈরি করেছে, চালাক লোক তৈরি করেছে, ডক্টর ইউনূস তাদের একজন। এই কারণে হঠাৎ করে আউট অফ দ্য ব্লু, কোথাও থেকে কোনো কথাবার্তা নয়, উনি 17 বছর প্রপোজ করেছেন। আগামীতে নির্বাচনী সংস্কারের নামে আরো অনেক কিছু আসবে বলে আমরা আশঙ্কা করছি, ধারণা করছি। এর অনেকগুলোই কিন্তু দেখা যাবে সাদা চোখে মনে হবে বেশ ভালো, খুবই চমৎকার, কিন্তু আদতে এটা জামাতে ইসলাম এবং তাদের যে সাঙ্গপাঙ্গদের যে জোটটা হতে যাচ্ছে, সেই জোটকে সুবিধা করে দেওয়ার জন্য এইসব নির্বাচনী আইনে পরিবর্তন করা হবে। আমি আশা করব প্রিয় দর্শক, আপনারা আমরা সকলেই সচেতন থাকবো, সকলেই সোচ্চার থাকবো। অপ্রয়োজনীয় কোনো পরিবর্তন যেটাকে দেখে মনে হবে সেটা জামাতে ইসলামকে সুবিধা করে দেওয়ার জন্য বা যে কোনো রাজনৈতিক বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেওয়ার জন্য যদি ডক্টর ইউনূস এবং তার প্রশাসন করে থাকেন, তার বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার থাকব। আগামী রাজনীতি খুব কঠিন রাজনীতি হতে যাচ্ছে। আগামী নির্বাচন খুবই জটিল নির্বাচন হতে যাচ্ছে। সামনাসামনি দেখলে সাদা চোখে একটা চমৎকার নির্বাচন হবে, যেটাকে পশ্চিমা বিশ্ব এন্ডোর্স করবে এবং সাধারণভাবে আমরা কিছুই টের পাবো না। কিন্তু মেটিকুলাস ডিজাইনের বিভিন্ন অংশ আগামীতে আমরা একের পর এক দেখতে পাবো। সেই মেটিকুলাস ডিজাইনের একটা অংশ হিসাবে ভোটারের বয়স 17 বছর করার ডক্টর ইউনূস যে প্রস্তাব করেছেন, সেটাকে ক্রিটিক্যালি যদি না দেখা যায়, বিপদ আসবেই। প্রিয় দর্শক, সতর্ক থাকুন, সাবধান থাকুন, নজর রাখুন, কথাবার্তা চালিয়ে যান। বাংলাদেশ কারো একক ক্ষমতা খেলার কেন্দ্রবিন্দু আর হতে দেওয়া যাবে না। আমরা সকলে মিলে দেশের বৃহত্তর স্বার্থে একসাথে কথা বলবো।
ভালো থাকুন, কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে।